ইউনিফিকেশন কেসগুলো আছে বা আমরা ইউনিফিকেশন অফ কান্ট্রিজগুলোকে স্টাডি করেছি। জার্মানি, ইতালি। দেবজ্যোতি শুনতে পাচ্ছিস? জার্মানি, ইতালি, পোল্যান্ড, গ্রিস। তো এদের মতো কিন্তু না। না, আজকে আর কেউ আসেনি। ওর কি হয়েছে জানি না। সুপ্রতীকের কিছু বললো না, আসেনি আজকে। ফোন করছে, ফোনও করছে না। পূজা রাখার কথা, পূজা এখনো আসছে না। কিরে, তুই আসছিস না কেন? তো এই যে কেসগুলো আমরা দেখেছি, এদের যে ন্যাশনালিজমের কেসগুলো আমরা দেখেছি, তার থেকে ব্রিটেনটা কিন্তু কমপ্লিটলি একটা স্ট্রেঞ্জ কেস। তো এরকম স্ট্রেঞ্জ কেস। আর আরেকটা জিনিস বলে দিই, ইউনিফিকেশন অফ ব্রিটেন এই ইউনিফাই হয়েছিল হচ্ছে 1801। দেন হচ্ছে 1861 হচ্ছে ইতালি ইউনিফাইড হয়। দেন 1871 হচ্ছে জার্মানি ইউনিফাইড হয়। একটু কালকে যে ক্লাসগুলো করিয়েছি টিচমেন্টে পেয়ে যাবে, বা আমি ইউটিউবে আপলোড করে লিঙ্কটা দিয়ে দেবো। আজকে যেটা আমি করবো, ব্রিটেনের কেসটা আমি করবো। দেখ, ব্রিটেন যে নেশন স্টেট মডেল, সেটা গ্রেট ব্রিটেনের সেই ফরমেশনটা কিন্তু সাডেন আপহেভেল অর রেভলিউশনে হয়নি। বেসিক্যালি অনেকটা দিন স্ট্রাগল করতে হয়েছে, অনেক কমপ্লেক্স প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ইট ওয়াজ দ্য রেজাল্ট অফ আ লং ড্রন আউট প্রসেস। There was no British nation prior to 18th century. 18th century, 18th century মানে কখন না, 1700 থেকে 1799। তো এই টাইমের আগে কোনো ব্রিটেন নেশন কিন্তু ছিল না। ওকে, মানে ব্রিটিশ নেশন বলে কিছু ছিল না। ব্রিটিশ নেশন ওয়াজ নট এক্সিস্ট। কারণ ব্রিটিশ যে নেশনটা, সেটা কিন্তু নট অনলি ইংলিশ। আমরা দেখি সবসময় বলি যে ইংলিশ নেশন, তো নট অনলি ইংলিশ, ইংলিশ, ওয়েলস অ্যান্ড স্কট আর আইরিশ, এরা মিলে কিন্তু ব্রিটিশ নেশনটা হয়েছে। তো এরা হচ্ছে ইংলিশদের সাবঅর্ডিনেট। ইংলিশরা হচ্ছে পাওয়ারফুল, আর এরা হচ্ছে সাবঅর্ডিনেট। যাই হোক, ব্রিটিশ নেশন বলে সেরকম কোনো নেশন ছিল না প্রায় 18th সেঞ্চুরি। অল অফ দিস এথনিক গ্রুপ had their own cultural and political tradition. ব্রিটিশ আইজেলস, যে ব্রিটিশ বলে যে নেশন বলে যে কিছু ছিল না, যারা ব্রিটিশ আইজেলসে থাকতো, প্রাইমারি আইডেন্টিটি অফ দ্য পিপল হু ইনহ্যাবিটেড দ্য ব্রিটিশ আইজেলস ওয়ার এথনিক ওয়ান্স, মানে এরা, এদের কথা বলছে। ওকে, দেন এরা কোথায় থাক, আচ্ছা, এরা যে ব্রিটিশ আইজেলসে থাকতো, কিন্তু এদের একসাথে কখনোই ব্রিটিশ বলা যেত না। তো এদের মানে দে হ্যাড সেপারেট পলিটিক্যাল ট্রেডিশন অ্যান্ড কালচারাল ট্রেডিশন।
political tradition and cultural tradition. Those ethnic groups, English, Scot or Irish and Welsh, had separate political tradition and cultural tradition. But as the English nation steadily grew in wealth, actually আমি আগেই বললাম যে ইংলিশটা পাওয়ারফুল হয়েছিল and they steadily grew in wealth. তাদের wealth প্রচুর গ্রো করতে স্টার্ট করলো। Wealth, importance and power এদের wealth, importance and power grow enormously and বাকি যে দুটো গ্রুপ আছে কি হলো রে বাকি যে দুটো গ্রুপ আছে এই দুটো গ্রুপের থেকে তারা অনেকটাই পাওয়ারফুল হয়ে উঠলো ইম্পর্টেন্সও গেইন করলো ওয়েলথও গেইন করলো it was able to extend its influence দেওয়ার পর ব্রিটিশ কোন চ্যাপ্টারে আছে হিস্ট্রিটা কোথায় থাকতে পারে দেবজ্যোতি বলে দাও কোথায় থাকতে পারে ইউনিফিকেশন অফ ব্রিটেন দেবাপন বুঝলে এবার কোন চ্যাপ্টার দেবাপন তুই বুঝেছিস আবার কোন চ্যাপ্টার তো মাইক অন হচ্ছে না তো এতদিন তো পড়লি এখন অব্দি জানিস না যে ইউনিফিকেশন অফ ব্রিটেন কোন চ্যাপ্টার তাহলে জিজ্ঞেস করলি কি করে মাথা খারাপ হয়ে গেছে না গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে করতে বসেছিস কোনটা নাকি দীপ্ত নীলের আত্মা তোর ওপর ভর করেছে আত্মা ভর করেছে না গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে বসেছিস যাই চল এবার তো ইংলিশ তো ইংলিশরা কি হলো ওয়েলদি হয়ে উঠলো ইম্পর্টেন্ট হয়ে উঠলো অ্যান্ড পাওয়ারফুল হয়ে উঠলো বাকি যে দুটো গ্রুপ রয়েছে তাদের তাদের ওপর এবার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে তো দে স্টার্টেড মানে অ্যাকচুয়ালি দে ওয়্যার মেজর at that time they started to influence over the two subordinate ethnic groups ওকে তারা হলো এরা দুটো দেন বলছে এবার যেহেতু ইংলিশটা পাওয়ারফুল হয়ে উঠেছে তো পার্লামেন্টেও তারা ডাকট ডাকাতে শুরু করেছে পার্লামেন্টেও তারা তাদের ডমিনেন্স শো করছে the English Parliament which had seized power from monarchy in 1688 then 1688 English Parliament seized power from monarchy. Okay. At the end of the protracted conflict was the instrument through which nation state with England its center came to be forged. Actually,
এই টোটাল ব্রিটিশ নেশন স্টেট ফরমেশনটা হচ্ছে ফোর্থ ন্যাশনালিজম, মানে ইংল্যান্ডকে সেন্টারে রেখে বাকি দুটো এথনিক গ্রুপসকে নিজেদের মধ্যে ফোর্স করেছে, ইনকর্পোরেট করে নিয়েছে, মিশিয়ে নিয়েছে জোর করে। ওকে, তো এবার দেখ যেটা বলছে যে নেক্সট যেটা আমরা পড়বো, that's why fourth nationalism হচ্ছে, and that's why 1707 এ এই সময় হলো অ্যাক্ট অফ ইউনিয়ন, দ্য অ্যাক্ট অফ ইউনিয়ন। এবার এই সময় তো ইংল্যান্ড পাওয়ারফুল, আর ইংল্যান্ডকে সেন্টারে রেখে একটা নেশন ক্রিয়েট হবে, ফোর্থ নেশন, বিকজ ইট ইজ আ ফোর্থ ন্যাশনালিজম। যে পাওয়ারফুল, যে ওয়েলদি, যে ডমিনেন্ট, সে বাকি মানে যারা আর কি সাবঅর্ডিনেট তাদেরকে নিজের মধ্যে ইনকর্পোরেট করে নিচ্ছে। তো এই সময় অ্যাক্ট অফ ইউনিয়ন করা হলো বিটুইন ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড। এর মধ্যে বুঝতেই পারছিস ইংল্যান্ড অর ইংলিশ was powerful. Okay. That resulted in the formation, এবার এই যে অ্যাক্ট অফ ইউনিয়নটা হলো তার রেজাল্টটা কি হয়েছিল? Formation of the United Kingdom of Great Britain. Formation of United Kingdom of Great Britain. In effect, that England was able to impose its influence on Scotland. তো এই যে ফরমেশনটা হলো তার এফেক্টটা কি হলো, না ইংল্যান্ড ক্যান ডমিনেট England was able to influence or dominate influence on Scotland, বিকজ এর সাথে একটা ট্রিটি হয়ে গেছে, এই যে ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ডের মধ্যে অ্যাক্ট অফ ইউনিয়ন ট্রিটি হয়ে গেছে, যেখানে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন ফর্ম হয়েছে। আর তো বোঝাই যাচ্ছে এখানে তো ইংল্যান্ড পাওয়ারফুল, তো অবভিয়াসলি ইংল্যান্ড বাকি গুলোর উপর ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে, এটা জানাই কথা। আচ্ছা, ব্রিটিশ পার্লামেন্ট ওয়াজ henceforth dominated by its English member। এবার ব্রিটিশ পার্লামেন্ট তো তার মধ্যে তো ইংলিশরাই বেশি, ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে ডমিনেট তারা কারা করছে না ইংলিশ নেশন। ইংলিশ নেশনই ব্রিটিশ পার্লামেন্টকে ডমিনেট করছে, ডমিনেটেড by English nation. Okay. The growth of British identity meant that Scotland's distinctive culture and political institutions were systematically suppressed. তো যখন এই ইংলিশ নেশনের গ্রোথ হচ্ছে তখন বোঝাই যাচ্ছে যে স্কটল্যান্ডের পলিটিক্যাল ইনস্টিটিউশন, তোদের কারোর অসুবিধা হচ্ছে না তো? পলিটিক্যাল ইনস্টিটিউশন মানে ওদের যদি পলিটিক্যাল আলাদা করে কোনো, ওকে, ওদের যদি কোনো আলাদা করে পলিটিক্যাল ট্রেডিশন যেগুলো রয়েছে, ওদের পলিটিক্যাল ট্রেডিশন, ওদের পলিটিক্যাল ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ তাদের কালচার, কারণ স্কটল্যান্ডের তো আলাদা কালচারাল ট্রেডিশন ছিল না, স্কটল্যান্ড ওয়েলস এদের আলাদা কালচারাল ট্রেডিশন ছিল, তো ওদের কালচার, distinctive culture and distinctive political institution suppressed or dominated
সাপ্রেসড বাই ইংলিশ। এটা স্বাভাবিক, কারণ নিজেদের মধ্যে ইনকর্পোরেট করে নিয়েছে স্কটল্যান্ডকে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য ক্যাথলিক ক্ল্যান্স। স্কটল্যান্ডের যারা ক্যাথলিক ক্ল্যান্স রয়েছে, ক্যাথলিক ক্ল্যান্স inhabited the Scottish Highlands মানে হিলি এরিয়া, এইগুলো প্লেটো এরিয়া, এখানে যে থাকে হিলি এরিয়াতেই থাকবে, হিলি আর মাউন্টেন এরিয়াতে যারা থাকবে ক্যাথলিক ক্ল্যান্স যারা থাকতো ওখানে, suffered terrible repression whenever they attempted to assert their independence. যখন ওরা ইন্ডিপেন্ডেন্স গেইন করার ট্রাই করে তখন ওদের রেভলিউশন আর রিভল্টকে রিপ্রেস করার ট্রাই করা হয়। ইভেন্চুয়ালি এই স্কটিশ হাইল্যান্ডার্স যারা এই ক্যাথলিক ক্ল্যান্স মানে স্কটিশ হাইল্যান্ডার্স, এদের যে ল্যাঙ্গুয়েজ গাইলিক ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজই তাদেরকে বলতে দেওয়া হতো না। Gaelic language was forbidden to speak, forbidden to use. A language use করতে দেওয়া হতো না, and Scottish Highlanders were not allowed to wear their national costume. এদেরকে ন্যাশনাল কস্টিউম পরতেও দেওয়া হতো না। They were not allowed to wear their national dress. তো অবভিয়াসলি সেটা ওদের খারাপ লাগতো, তাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাদের ডায়ালেক্ট সেটাই বলতে দেওয়া হতো না, ন্যাশনাল ড্রেস পরতে দেওয়া হতো না। And large numbers were forcibly driven out of their homeland. Scottish Highlanders, large number of Scottish Highlanders were forced driven out of the country. Or their country or their homeland. Okay? তো এটা হলো, দেন হচ্ছে আয়ারল্যান্ডের কাছে আসবো আমরা। Ireland faced a similar fate. It was country deeply divided between Catholics and Protestants. The English helped Protestants of Ireland. Okay? তো প্রোটেস্ট্যান্টদেরকে হেল্প করছে, এদিকে ক্যাথলিক যারা তাদেরকে সারপ্রাইজ করছে। ওখানে প্রোটেস্ট্যান্টরা যাতে ক্যাথলিকদের ওপর ডমিনেট করতে পারে সেটা কিন্তু ইংলিশরা সেই ব্যবস্থাটা করেছে, তার জন্য হেল্প করেছে। ক্যাথলিক রিভল্ট এগেইনস্ট ব্রিটিশ ডমিনেন্স ওয়্যার সারপ্রাইজ। ক্যাথলিকদের যে রিভল্ট সেটাকে সারপ্রাইজ করে দেওয়া হলো। Then
A failed revolt led by Wolfstone and his United Irishmen সেটা হয়েছিল 1798। দেন তার 2 বছর বাদে পুরোপুরিভাবে ইউনাইটেড কিংডম ফর্ম হলো, যেখানে ওয়েলস অ্যান্ড আয়ারল্যান্ড আইরিশদেরকে সবাইকে নিজের মধ্যে ইনকর্পোরেট করে নেওয়া হলো। আচ্ছা, দেখ বলছে যে আয়ারল্যান্ড ওয়াজ ফোর্সিবলি ইনকর্পোরেটেড ইনটু দ্য ইউনাইটেড কিংডম। A new British nation was forged through the propagation of a dominant English culture. তাহলে এই যে ব্রিটিশ নেশন, ইউনাইটেড ব্রিটিশ নেশন, সেটা কিন্তু ফোর্জ করা হলো বাই ডমিনেন্ট কালচার, ডমিনেন্ট ইংলিশ কালচার। ওকে, the symbols of the new Britain, the British flag, Union Jack, the national anthem, God Save Our Noble King, the English language were actively promoted, and older nations survived only as subordinate partners in this nation. তো ইংলিশ যেহেতু ডমিনেটেড, তাই ব্রিটিশের মধ্যে ইংলিশ সবকিছুকেই প্রায়োরিটি দেওয়া হলো। আর যে আদার্স পার্টনার্সরা রয়েছে, সাবঅর্ডিনেট পার্টনার্স, তো তারা ওল্ডার নেশন অ্যাকচুয়ালি ওয়েলস অ্যান্ড স্কট, এরা হচ্ছে সাবঅর্ডিনেট পার্টনার হিসেবে থেকে গেল। ওকে, এবার আমি একটু এই জায়গাটায় আসবো, সেটা হলো যখন 1830 থেকে 1848 আমরা অনেক কিছু দেখেছি, তার সময় 1848 যে রেভলিউশন অফ লিবারেলস, পেজ নাম্বার 17, সেটাতে আমরা আসবো। দেখ, 30 মিনিটে অনেকগুলো ভিডিও আছে যেখানে আমি এইগুলোর ভ্যারিয়াস রিভিশনটা দিয়েছি, তো সেগুলো একটুখানি দেখে নি। এখন আমি একটু ওই 1848 এর ঘটনাটা বলবো। তো 1848 এর ঘটনাতে যাওয়ার আগে একটু আগের গুলো একটু বলে দিই। 1848, the revolution of the liberals. Okay, আচ্ছা, এবার 1830 থেকে 1848 এই যে পিরিয়ডটার কথা আমরা এখানে বলছি, তো এই 18 ইয়ার্সে কি কি হয়েছে একটু বলে দিই, তাহলে শর্টে বুঝতে পারবি। ফার্স্ট অফ অল 1830 তে জুলাই রেভলিউশন আমরা দেখেছিলাম। জুলাই রেভলিউশন, সেইখানে দেখেছিলাম যে বেলজিয়াম নেদারল্যান্ডের থেকে আলাদা হয়ে যাচ্ছে। বেলজিয়াম got separated from Netherlands. ফ্রেঞ্চে বারবান ডাইনাস্টিকে ফ্রান্সে ওভারথ্রো করা হয়েছিল আবার। was overthrown by liberals and nationalists. Then nationalism in Greece দেখেছিলাম। এই ন্যাশনালিজম ইন গ্রিস যেটা কিনা হয়েছিল 1832 তে through Treaty of Constantinople.
Treaty of Constantinople. Okay. 1831 এর আগে এই যে 1830 পরে 1831 আমরা দেখেছিলাম ন্যাশনালিজম অফ রাশিয়া, ন্যাশনালিজম অফ রাশিয়া, যেখানে রোমান্টিক ন্যাশনালিজম অ্যাপ্লাই করা হয়েছিল রাশিয়ান রুল বা রাশিয়ান, সরি ন্যাশনালিজম অফ রাশিয়া না, পোল্যান্ড। পোল্যান্ড সেটা হচ্ছে 1831 যেখানে রাশিয়ার এগেইনস্টে তারা উইপন হিসেবে ইউজ করেছিল ল্যাঙ্গুয়েজকে। অ্যান্ড নেক্সট তার আগে আমাদের ওকে 1834 হয়েছিল জলবারিনি। জলবারিন যেটা একটা হচ্ছে কাস্টম ইউনিয়ন, কাস্টমস ইউনিয়ন, যেগুলো যে ট্যারিফ অর ব্যারিয়ার ট্রেডার্সদেরকে দিতে হতো সেগুলোকে আটকে দেওয়া হয়েছিল, মানে যাতে এগুলো কমিয়ে দেওয়া যায় আর কি। তো এই জলবারিন সেটা হচ্ছে একটা ইকোনমিক স্ফিয়ারে লিবারালিজম। ওকে, তো আমরা রোমান্টিক ন্যাশনালিজমও পেয়েছিলাম 1830-তে। রোমান্টিক ন্যাশনালিজম সেখানে জার্মানিতে হয়েছিল। জার্মানি রোমান্টিক ন্যাশনালিজম হচ্ছে রোল অফ কালচার ইন ইউরোপিয়ান ন্যাশনালিজম। আচ্ছা, জার্মানিতে দেখেছিলাম জোহান গটফ্রাইড হার্ডার, যিনি ভোগজিস্ট অ্যান্ড ডাস ভোগ এই থ্রুতে জার্মানিতে রোমান্টিক ন্যাশনালিজমে ইমার্জেন্স করেছিলেন অ্যাকচুয়ালি। তো কমন পিপল উনি ডাস ফোক বলেছিলেন, অ্যান্ড ফোক জিস্ট হচ্ছে ট্রু স্পিরিট অফ নেশন। তো এখানে কি করা হয়েছিল, কালেকশন অ্যান্ড রেকর্ডিং অফ দিস ফর্মস অফ ফোক কালচার, ফোক কালচারকে প্রিজার্ভ করা হয়েছিল, সরি। ফোক কালচার্স লাইক ডান্স, সং, প্লে or drama, poem, স্টোরি, এগুলো সব রাইট ডাউন করা হয়েছিল অ্যান্ড সেগুলো প্রিজার্ভ করা হয়। তারপর তো আমরা দেখি যে পলিশের ন্যাশনালিজম, যেখানে আমরা ইম্পর্টেন্ট একজনকে দেখি, সেটা হলো কারল কার্পেনস্কি। উনি তার যে অপেরা অ্যান্ড পোলোনাইজ অ্যান্ড মাজুরকা থ্রুতে প্রোটেস্ট করেছিলেন। তারপর আমরা পলিশ ল্যাঙ্গুয়েজকে দেখি, যেটা রাশিয়ানরা ব্যান করে দিয়েছিল অ্যাজ অফিসিয়াল ইউজ, অ্যান্ড স্কুল কলেজে কোথাও ইউজ করতে পারবে না। বাট ওরা পলিশ ল্যাঙ্গুয়েজটাকেই ন্যাশনাল উইপন হিসেবে ইউজ করেছিল। যেখানে যেখানে ব্যান করা হয়েছে অ্যাজ আ রিলিজিয়াস অফিসিয়াল ওয়ার্ক, স্কুল কলেজে ইউজ করতে পারবে না, সেখানে সেখানেই ইউজ কিন্তু করেছিল। এরপরে আমরা 1830-তেই যেটা দেখেছিলাম ইউরোপে, সেটা হলো হাঙ্গার অ্যান্ড হার্শিপ। এখানে কিছু ঘটনা ঘটেছিল, যেখানে দেখা গেছিল যে পপুলেশন ইনক্রিজ,
পপুলেশন ইনক্রিজ হওয়ার জন্য যেটা হয়েছে যে কম্পিটিশন অনেক রাইজ করে, জব or আনএমপ্লয়মেন্ট রেট ইনক্রিজ করেছিল, ল্যাক অফ জব, মানে জব সিকার অনেক বেশি ছিল, তো আনএমপ্লয়মেন্ট রেট হাই হয়ে গিয়েছিল, জবের জন্য ভিলেজ থেকে আরবানে শিফট করছে, বাট দে ডিড নট গেট দ্য জব and they were able to live in the crowded slum, unhygienic area, and due to bad harvest the production was disappeared, and the prices of agricultural products went skyrocketing, প্রচুর বেড়ে গিয়েছিল দাম, নর্মাল মানুষ খেতে পারছিল না। আরেকটা যেটা প্রবলেম হয়েছিল যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে স্মল স্কেল ট্রেডার যারা, তারা কিন্তু মেশিনাইজ স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা প্রডিউসার তারা কিন্তু বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে কম্পিটিশনে কোপ আপ করতে পারছিল না, বিকজ দে হ্যাড মেশিনাইজ প্রোডাক্ট, বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তো তাদের সাথে কম্পিটিশন করতে পারছিল না। এছাড়াও যেটা ছিল ফিউডাল ডিউজ, সেই জিনিসটার সাথেও তাদের তাদের প্রবলেম ফেস করতে হচ্ছে, পিজেন্টদের কাছে এটা একটা বার্ডেন। তো সবকিছু মিলিয়ে এই সময়টা ভীষণ টার্ময়েল ওদের কাছে। যাই হোক, পরের দিকে যখন 1848 এলো, তখন ফুড শর্টেজেস অ্যান্ড ওয়াইড স্টেট আনএমপ্লয়মেন্ট সিভিয়ার একটা ফর্ম শেপ করলো। যদিও সেই সময় আমরা পরের দিকে দেখেছি ওয়ার্কশপ ক্রিয়েট করা হলো, দেন ন্যাশনাল অ্যাসেম্বলি প্রোক্লেম করা হলো অ্যাজ আ রিপাবলিক, স্টিল তারপর একটা রিভল্ট শুরু হলো, যেটা হচ্ছে সিলেশিয়ান ভিলেজে পিজেন্টরা করেছিল এগেইনস্ট দেয়ার কন্ট্রাক্টর। তো এইরকম সব সিচুয়েশন ফেস করে আমরা এসে দাঁড়ালাম 1848-এ। এই 1848-এ যেই সময় বেসিক্যালি যে লিবারেল মুভমেন্টটা স্টার্ট হয়, সেটা হলো রেভলিউশন অফ লিবারেল। এটা জার্মানিতে অনেক বেশি অ্যাক্টিভ ছিল, জার্মানি অনেক বেশি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল এই লিবারাল রেভলিউশনে। দেন এরপরে জার্মানি ইউনিফিকেশন হওয়ার ট্রাই করে। ওকে, তো বলছে প্যারালাল টু দ্য রিভল্টস অফ দ্য পুয়ার, আনএমপ্লয়েড অ্যান্ড স্টার্ভিং পিজেন্ট, যেটা 1848-এ আমরা অনেকটাই কভার করে এসেছি, and workers in many European countries in the year 1848, a revolution led by educated middle class were underway. এই রেভলিউশন কিন্তু এডুকেটেড মিডল ক্লাসরা কন্টিনিউ করেছিল। Events of February 1848, এই সময় যে ইভেন্টস গুলো হচ্ছিল, সেটা হচ্ছে ফ্রান্সে, জার্মানিতে আমরা পরের দিকে পড়বো। ফ্রান্স ইভেন্ট of February 1848 in France had brought about the abdication of monarch and a republic based on universal male suffrage। এই সময় আমরা যেটা দেখছি যে ফার্স্ট অফ অল অ্যাবডিকেশন অফ মনার্ক, মানে মনার্ক মাথা নত করে হার মেনে নিয়েছে। and ইউনিভার্সাল মেল সাফ্রেজ, মানে মেলদেরকে সাফ্রেজ প্রোভাইড করা হয়েছে, ভোটিং রাইট। কিরে
তো কতবার ফোন করলাম, কি করছিলি? তাই ভাবে আজকে তোর ব্রিটিশ ইউনিফিকেশনটা করাচ্ছিলাম, একটু বাদে শেষ করে দেবো। তো রেকর্ডটা পেয়ে যাবি, আমি রেকর্ড করছি এটা। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করছি, রেকর্ডটা পেয়ে যাবি। আর দরকার আছে নেক্সট থার্সডে তো ক্লাস হবে না, পারলে না তোর সানডেতে জয়েন করে যাস। ওই রিভিশনই চলবে, তারপর নভেম্বরের মিডল থেকে আমি টার্ম 2 এর জিনিস ধরে নেব। যদিও সেগুলি এখন তোদের ওপর খুব একটা প্রেশার নেই, ওগুলো মুখস্থ করতেই হবে। যেরকম পড়া বুঝি সেরকম পড়া বুঝে নিস। টার্ম 1 ওভার হয়ে যাওয়ার পর সেগুলো মুখস্থ করা স্টার্ট করি। কিন্তু আমাকে তো শুরু করতে হবে, নইলে তো আমি জানুয়ারির মতো শেষ করতে পারবো না। ফেব্রুয়ারিতে আমাকে পরীক্ষার জন্য রাখতে হবে, মার্চে তোদের এক্সাম। আচ্ছা, in other parts of Europe where independent nation states did not yet exist, তো সেই সময় ইউরোপে যেই সব কান্ট্রি ইন্ডিপেন্ডেন্ট নেশন স্টেট হয়নি, লাইক জার্মানি, অবভিয়াসলি জার্মানির এই সময় হয়নি, কারণ জার্মানির হবে হচ্ছে 1871-এ, তাই জন্য সে তখনও ইউনাইটেড না। ইটালিরও হয়নি, কারণ ইটালি হবে হচ্ছে 1861, তো 1848-এ তারও নেশন স্টেট ফরমেশন হয়নি। পোল্যান্ড পুরোটা ইউনিফিকেশন হয়নি। and Austro-Hungarian Empire, men and women of the liberal middle classes combined their demand for constitutionalism. তো মেন অ্যান্ড ওমেন, এই যে কান্ট্রিজ গুলো মেন অ্যান্ড ওমেন সিটিজেন বলতে পারি, তারা কি করছে, কনস্টিটিউশন ডিমান্ড করছে। কনস্টিটিউশন যখন ডিমান্ড করছে তখন দেখতে পাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু রেভলিউশন চাইছে। তো গ্রোয়িং পপুলার আনরেস্টের যে অ্যাডভান্টেজ সেটা তারা নেওয়ার ট্রাই করলো। এন্ড তাদের যেটা মোটিভ ছিল টু ক্রিয়েট নেশন স্টেট on parliamentary principles, সেগুলো হচ্ছে কনস্টিটিউশন। তারা যেটা ডিমান্ড করছে আর কি, কনস্টিটিউশন তো ডিমান্ড করছে যাতে মরাতের পাওয়ারটা লিমিট হয়ে যায়, ফ্রিডম অফ দ্য প্রেস, অ্যান্ড হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, যেগুলো তাদেরকে ওই কনজারভেটিভরা করতে দিত না। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। আজকে আমি এত অব্দি রাখলাম, আমি নেক্সট দিন সানডেতে কন্টিনিউ করবো। তোদের মধ্যে যারা সানডেতে জয়েন করতে পারবি 6:20 থেকে তারা জয়েন করে যাবে, ঠিক আছে? টাটা। এই রেকর্ডটা পেয়ে যাবি, আজকেই পেয়ে যাবি, আমি